স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। আমাদের আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি জ্বালানি মোকাবেলায় করণীয় ও রাজনৈতিক মামলা প্রত্যাহার। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে নেই। আমার পাশে আছেন কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আরও আছেন ডক্টর ইজাজ হোসেন, জ্বালানি বিশেষজ্ঞ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় যাব, তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান প্রধান শিরোনামগুলো দেখে আসি। দেশের মানুষকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। পাচারের টাকা ফেরাতে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে আলোচনা চলছে। 3টি দেশের মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি প্রদান করা হয়েছে। অপর 7টি দেশের সাথেও চুক্তি স্বাক্ষরের বিষয়টি মানসিক প্রক্রিয়াধীন আছে। আমাদের এন্ড থেকে আমরা চেষ্টা করছি এটাকে যত দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়। শিগগিরই সংবিধান সংশোধন কমিটি গঠনের ঘোষণা সরকার দলীয় চিফ হুইপের। বিরোধী দলের ওয়াকআউট, আন্দোলনের হুঁশিয়ারি। 20,000-এর ইভিএম কেনা হয় 2,34,000 টাকায়। 3600 কোটি টাকায় কেনা 1.5 লাখ যন্ত্রের 1 লাখই নষ্ট। জ্বালানি সংকটে বাড়ছে গ্রাহক ভোগান্তি, পাম্পে দীর্ঘ অপেক্ষায়ও মিলছে না তেল। অতিরিক্ত দামে কেনার সমস্যা সমাধানে কাজ চলছে বললেন অর্থমন্ত্রী। এবং রোববার থেকে সারা দেশে হামের বিশেষ টিকাদান শুরু, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 21.9 মিলিয়ন ডোজেস ভ্যাকসিনের আমরা নিচ্ছি। 6 মাস থেকে 10 বছর পর্যন্ত বয়স গ্রুপটাকে আমরা কভার করব। রবিবার থেকে আমরা ফিল্ড লেভেলে ভ্যাকসিন পুশ করা ইনশাল্লাহ শুরু করব। আক্রান্ত শিশুদের নিয়ে হাসপাতালে উদ্বিগ্ন স্বজনরা, শয্যা নিয়ে ভোগান্তি। শিরোনামগুলো শুনছিলাম। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত জানাতে পারেন। প্রথমে স্যার ডক্টর ইজাজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই যে জ্বালানি সংকট, আমরা যেটা আজকেও শিরোনাম করেছি, এখন যে সংকটটা চলছে, আমরা প্রতিনিয়তই বিভিন্ন রকমের কথা শুনছি, গণমাধ্যমগুলোতে দেখছি, মানুষ আসলে উদ্বিগ্ন। কেউ বলছেন যে না, এটা নিয়ে যেভাবে ম্যানেজমেন্ট করার দরকার ছিল সরকারের পক্ষ থেকে হয়তো সেটা হচ্ছে না, কিন্তু সরকার বলছে যে না, আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে তেল আছে। তাহলে এই যে মজুদ থাকার পরেও, তারপরেও যেহেতু মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে থাকতে হচ্ছে, এটা থেকে আসলে বাঁচার উপায়টা কি হতে পারে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ। আমি প্রথমেই বলে নিই যে আপনি যেটা বললেন, আমি জ্বালানি বিশেষজ্ঞ, আমি যেটা বলে সাপ্লাই চেইন লজিস্টিক বিশেষজ্ঞ না। তা আমি মনে করি যে যেই জিনিসটা আপনারা দেখছেন এই তেল নেওয়ার ব্যাপারে, এটা একটা সাপ্লাই চেইন প্রবলেম। তো এটা আপনি যেটা প্রশ্ন করলেন ম্যানেজমেন্টের কথা, এক্স্যাক্টলি, হ্যাঁ, যে এটা একটা সো আমি যতটুক বুঝি, হয়তো অন্যরা বেটার বুঝতে পারে মানে দেখেন, কোনো একটা জিনিস যদি আপনি সুষ্ঠুভাবে দিতে চান, হ্যাঁ, এতগুলা গ্রাহককে, এর মধ্যে যদি কোনোখানে কোনো কিছু হয়ে যায়, ইনক্লুডিং যে গ্রাহকের তার পারসেপশন, হ্যাঁ, এগুলো ধরেন এরকম ধরনের জিনিস কিন্তু ব্যাংকে প্রায় হয়। হ্যাঁ, হঠাৎ কোনো কারণে যদি ইয়েরা কি বলে ডিপোজিটাররা মনে করে যে আমার ব্যাংকে টাকার হবে, সবাই যদি একসাথে সাধারণত 10 জন 20 জন আসে, 50 জন আসলেও তারা হ্যান্ডেল করতে পারে, কিন্তু 100 জন চলে আসলে হ্যান্ডেল হয় না, আর ঠিক না? একই ব্যাংক, একই লোক, একই নর্মালটা। আমাদের সিচুয়েশনটা এরকমই হয়ে গেল যে যেহেতু একটা বৈশ্বিক সমস্যা হয়েছে, উইচ ইজ রিয়েল, ওটার মধ্যে তো আর এখানে এখনও যা বলছে, যে ওরা বলছে যে এরকম ধরনের সাপ্লাই ক্রাইসিস তেলের, এটা পৃথিবী কখনোই হয় নাই। মানে ইভেন 1970-তে যখন হয়েছে সব কিছু এগুলো হয়নি। তো দিস ইজ দ্য লার্জেস্ট। তো এত বড় একটা জিনিসের যদি বাংলাদেশের মতো দেশ, যেখানে আমরা টোটালি আমদানির উপরে নির্ভরশীল, তো এইরকম একটা হওয়াটা অস্বাভাবিক কিছু না, অনেক দেশেই হচ্ছে। কিন্তু আমাদের দেশে যে একটু পিকুলিয়ার অনেক কিছু যেগুলো হয়, এটা হচ্ছে তার মধ্যে একটা, ইন দ্য সেন্স দ্যাট আমরা 4 গুণ বেশি ডিজেল আমাদেরকে ইম্পোর্ট করতে হয় ইয়ের তুলনায়, কি বলে অকটেন আর পেট্রোলের তুলনায় 4 গুণ বেশি। ওইটা ম্যানেজড হচ্ছে, ওইটা পাওয়া যাচ্ছে, কিন্তু যেইটা
অনেক কম, সেটার সমস্যা, এটাগুলো একটা প্রথম। সেকেন্ড হচ্ছে অকটেন আর পেট্রোলটা মোটামুটি সম্পূর্ণরূপে আমাদের দেশীয় গ্যাসের থেকে একটা তরল জিনিস বার হয়, কন্ডেন্সেট বলি, ওটার থেকে প্রস্তুত হয়। অকটেনও পাই ওখান থেকে, আর কিছু অকটেন আমাদেরকে 2 লক্ষ টনের মতো আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। সো অকটেন একটা ইম্পোর্ট হয়। তো যেই জিনিসটার 50 ভাগের বেশি দেশে আছে, সেটা নিয়ে এরকম একটা সমস্যা হয়ে গেল। আর ডিজেল যেটা হলো না, এবং ডিজেলের বিতরণ যেটা করছে তারা 4 গুণ বেশি বিতরণ করছে এইটা। তবে অ্যানালাইসিসে যদি দেখি, ওইখানকার গ্রাহকরা যে ডিজেলের বড় বড় একটা ট্রাক আসে, একবারে 100 লিটার নেয়, 200 লিটার নেয়। আর আমাদের এখানে কি হয়েছে, গাড়ি আছে আর তার সাথে মোটর সাইকেল। তা আমি মনে করি এই মোটর সাইকেলকে দেওয়ার ব্যাপারেই কিন্তু প্রবলেমটা সৃষ্টি হয়েছে। তো সরকার সামহাউ কমিউনিকেট করতে পারে নাই তাদের সাথে যে এটা এখানে সমস্যা নাই, আপনারা চিন্তা করেন না। তো নানা কারণে এই কমিউনিকেশনটা না হওয়াতে তারা হুড়মুড় করে সবাই এসেছে। এবং তারপরে এটা হলো প্রথম দিকে। তারপরে যেটা হয়েছে, আপনি যেটা বাংলাদেশে অনেক কিছু নিয়ে অনৈতিক সব জিনিসপত্র এর মধ্যে ঢুকে গেছে। সো যেটা হয়েছে এখন, এটা একটা এর মধ্যে অনেক রকম, মানে আমি বলবো ভূত বিভিন্ন জায়গায় এটা ঢুকে গেছে। আমি একটা এক্সাম্পল দিই, আমরা যেটা ম্যাথামেটিক্যালি অ্যানালিসিস করি, ফ্লো। ধরেন একটা রাস্তায় গাড়ি চলছে, একটা বেশ ভালো রকমের গাড়ি চলছে, কোনো দিন জ্যাম হয় না, এবং একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ গাড়ি যাচ্ছে। হঠাৎ একদিন আপনি দেখলেন ওই রোডে বেশ জ্যাম এবং এরকম ধরনের হয়ে গেছে। তখন মনে হচ্ছে আর একই রোড, সেম নাম্বার অফ গাড়ি, কিন্তু এরকম হলো কেন? সেই দিন দেখলেন যে বৃষ্টি হচ্ছে। তার মানে কি, ওটার যে নর্মাল ডাইনামিক্স যেটা আছে, প্যারামিটার আমরা যেটা বলি, তার মধ্যে একটা প্যারামিটার যেটা হচ্ছে রোদ থাকলে আর বৃষ্টি থাকলে চেঞ্জ হয়ে গেছে। তো এখানেও কোনো শুধু একটা না, অনেকগুলো প্যারামিটার চেঞ্জ হয়ে গেছে, যেই কারণে এই যারা তেল দেয় তারা কুলিয়ে উঠতে পারছে না, মানে ঠিক সময় এদেরকে দিতে পারছে না। তা আমি মনে করি এই আমাদের যে এই মোটরসাইকেলের যে ডিমান্ডটা আছে, এটার মধ্যে 2 রকমের ভোক্তা আছে। একটা হচ্ছে সাধারণ যারা মোটরসাইকেল আছে, সপ্তাহে 1বার কি 2বার নেয়, কিন্তু এমন একটা গ্রুপ আছে যেটা রাইডার আমরা বলি, তারা প্রতিদিন তাদেরকে নিতে হচ্ছে, এবং তাদের জীবিকার সাথে এটা কানেক্টেড। তো তারা অবশ্যই সাংঘাতিক ডেসপারেট, যে আমি যদি আজকে না নিতে পারি আমি চালাতে পারবো না, আমার বাসায় ভাত জুটবে না, ওরকম ধরনের একটা আছে। দে আর ভেরি ডিপেন্ডেন্ট অ্যান্ড দে আর ভেরি ডেসপারেট। সো এই ক্যাটেগরির এমনভাবে তারা নেওয়ার চেষ্টা করেছে যে এই ফ্লোটা ডিসরাপ্টেড হয়ে গেছে। এবং এগুলো হয় কি, একবার এটা হয়ে গেলে এটা থেকে উঠে আসা যায় না। ইতিমধ্যে যেটা হচ্ছে, ওগুলো অস্বীকার করা যায় না যে অনেক পাম্প কিন্তু বলছে যে আমরা কিন্তু সেরকম তেল পাচ্ছি না। এইটা কিন্তু পাম্পগুলোতে লেখা আছে তেল নেই। তেল আসলে কিন্তু তারা একটা সময়ও দিয়ে দিচ্ছে যে ওই সময়টায় তেল আসবে, তেল আসলে দেয়া হবে, গাড়িগুলো লাইনে থাকছে, তারপরে আসলে তারা তেলগুলো দিচ্ছে, দেওয়া হচ্ছে। কিন্তু সেটা না, সেটা ছাড়াও সরকার বলছে আমাদের তেলের অভাব নাই, ঠিক আছে, ফাইন, বাট তারা কতখানি এদেরকে সাপ্লাই দিচ্ছে, আগে যা দিচ্ছে তাকে দিচ্ছে, এইটার ব্যাপারে এখনো আমি ক্লিয়ার না। কারণ অনেক পাম্প ওনাররা আপনাদের শোতেই এটা স্যার বলা হচ্ছে যে এর আগে তারা যেভাবে তেলগুলো নিত, পাম্পগুলো, তাদের কাছে যে রেকর্ড আছে, সেই রেকর্ড অনুযায়ী তাদেরকে এখন আবার সেভাবেই দেয়া হচ্ছে, মানে খুব বেশি দেয়া হচ্ছে না। যদি গত বছরের এই সময়টা অনেকে তো কমপ্লেইন করছে কম দেয়া হচ্ছে। এইটা আরেকটা জিনিস দেখেন, আপনি দেখবেন এখানে ঢাকা শহরে কিংবা অনেক জায়গায় এখনো অনেক পাম্প আছে যেখানে ওরকম ধরনের ভিড় হচ্ছে না। তো কিছু কিছু পাম্প যেমন ট্রাস্টেড লাইন একদম পর্যন্ত চলে যাচ্ছে, কেন? রেলগেট পর্যন্ত চলে আসছে। অনেকে আছে যে ওখানে তেলটা ভালো দেয়, ওটার উপরে একটা আস্থা আছে, তো ওখানেই তারা যায়, অন্যখানে যাচ্ছে না। দেয়ার আর অনেক পাম্প যেখানে আপনি মোটামুটি ধরেন আধা ঘন্টা ওয়েট করলে পেয়ে যাচ্ছেন, কিন্তু ওখানে ওই ভিড়টা হচ্ছে না। সো অনেকগুলা ফ্যাক্টর আমি মনে করি এটা কাজ করেছে। কারণ এই যে জ্বালানিটা যেটা বললাম, এর বেশিরভাগ অংশ আমাদের দেশেই আছে। মানে নর্মালি যতখানি ডিমান্ড হয়, সেই ডিমান্ডটা আমরা তো মিট করতে পারবো, অল্প কিছু আনলেই হয়। সেটা আনতে পারবো না কেন?
জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু মাহবুবুর রহমান আপনার কাছ থেকে শুনতে চাই, এই যে তেল নিয়ে একটু আপনার সঙ্গে কথা বলি। যেহেতু সবারই লাগছে, আমরা দেখছি প্রতিদিন রাস্তাঘাটে প্রত্যেকটা পাম্পের সামনে দেখছি বিশাল বিশাল লাইন হচ্ছে। এই কিছুদিন আগেও সম্প্রতি মালয়েশিয়া থেকে 30,000 মেট্রিক টন এবং মার্চ মাসে ভারত থেকে 22,000 মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মধ্যে বাংলাদেশে এসেছে, যেটা পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে। যেমন স্যার বললেন যে আমরা পেট্রোল পুরোটাই বাংলাদেশের নিজস্ব, আমাদের আনতে হয় না, অকটেনটা হয়তো কিছুটা আনতে হয়, ডিজেলটাই মূলত আমরা বাইরে থেকে নিয়ে আসি। আমরা তো ডিজেলের সংকটের চেয়ে মনে হচ্ছে বেশি সবচাইতে আমরা অকটেন এবং পেট্রোলেই ফেস করছি। এটার কারণ কি হতে পারে আপনার ব্যক্তিগত মতামত? না, এটা একটা তথ্য নির্ভর, মানে সম্মানিত বিজ্ঞ আলোচক উনি এটা আরও ভালো করে বলতে পারবে। কারণ আমরা যে অকটেন এবং শোধন করি, এটাকে প্রক্রিয়াজাত করে যে আপনাকে মানে ব্যবহার উপযোগী করা, সেটার জন্য যে সকল জিনিসপত্র লাগে আমাদের মেটেরিয়ালস, সেগুলো কিন্তু আমাদের আমদানি করতে হয়। তো এটার একটা ব্যাপার হলো এই জায়গাতে যে আপনাকে তো এটা প্রক্রিয়াজাত করে দিতে হয়। যদিও আমরা উৎপাদন করতে পারি এটাকে লোকালি, তো উৎপাদনের প্রক্রিয়াটাতে ইন্টারন্যাশনাল ডিপেন্ডেন্স আছে। আপনি সরকারের ব্যবস্থাপনা কেমন দেখছেন? ম্যানেজমেন্টের ক্ষেত্রে হলো কি, আপনি সবচেয়ে ভালো ব্যাপারটা হলো যে যেটা আমরা সবাই জানি এবং আলাপ করেছি, এই যে ডিজেলের দাম বৃদ্ধি করলো না, এটা হলো আসলে সবচেয়ে আশাব্যঞ্জক কথা। কারণ এটা যে এমনি যে মানে প্যানিক বাইং হচ্ছে, আর এইরকম যদি আপনি মানে দাম যদি বৃদ্ধি করা হতো, তাহলে প্যানিক বাইংটা মারাত্মক বেড়ে যেত একদিক দিয়ে, আরেক দিকে স্টকটাও অনেক বেশি মানে সিরিয়াস হয়ে যেত তারা স্টকের ক্ষেত্রে। স্টকটা সবচেয়ে বড় প্রবলেম কি জানেন, আপনি হয়তো হানা দিতে পারেন পেট্রোল পাম্পগুলোতে, কিন্তু ইন্ডিভিজুয়ালি যদি আমাদের দেশে ধরেন 1 লাখ লোকও ইউজ করে গাড়ি, এখানে যদি একজনে 1 লিটার করেও এই মাসে বেশি নেয়, 1 লাখ লিটার কিন্তু বেশি যাচ্ছে। তো সেইটা মারাত্মক প্রেশার। এবং সবাই চাচ্ছে কি, আসলে সবাই ক্রাইসিসে পড়ছে, সবাই 2-3 দিনের তেল স্টক করে রাখছে। এটা স্টকটা কিসের ভিত্তিতে হচ্ছে জানেন, এটা আসলে এরকম না যে মানে আমি তো 5 লিটারই আনছি, এমনটাও হতে পারে যে আসলে আপনি 2 লিটার লাগছে, আপনার সপ্তাহে আপনার 5 লিটার লাগে, কিন্তু আপনি সপ্তাহে বা আপনি যখনই আনছেন বেশি করে আনছেন, যেটা আপনার লাগছে তার চেয়ে বেশি করে আনছেন, আরেকবার গিয়ে আপনি আবার পাচ্ছেন না। তো এটা হলো কি, আমরা ইন্ডিভিজুয়ালি সবাই স্টক করছি, আমরা প্যানিক হয়ে গেছি, আবার আমরা নিজেরাই ক্রাইসিসের মধ্যে পড়ছি। এটা একটা সার্কুলেশন। তো এখানে সরকারের ম্যানেজমেন্টটা হলো আস্থা তৈরি করা। আস্থা তৈরি করার ক্ষেত্রে কিন্তু সরকার দাম বৃদ্ধি না করা একটা আস্থা তৈরি করার প্রক্রিয়া। এই যে আজকে আপনারা বললেন পেট্রোল পাম্পগুলোতে যে মানে লোক দিচ্ছে, এটা আরেকটা প্রক্রিয়া। এবং এটা দ্বিতীয় তৃতীয় প্রক্রিয়া হলো যে অলরেডি আপনি ইরানের কাছ থেকে যে অনুমতি আনতে পারলেন, এটা হরমুজ প্রণালী ব্যবহার করার জন্য আপনার কিছু কিছু জাহাজের ক্ষেত্রে। আর সর্বোচ্চ ব্যাপার হলো আপনার তো কিছু অলরেডি আপনি আমেরিকার সাথে কথা বলে রেখেছেন, রাশিয়া থেকে তেল আনার ক্ষেত্রে কথা বলছেন, আদার্স অন্য জায়গা থেকে তেল আনছেন বা আনার প্রক্রিয়ার মধ্যে আছেন। সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে, যতটা না এই ক্ষেত্রে ম্যানেজমেন্টের প্রবলেম, তার চেয়ে অনেক বেশি প্রবলেম হলো ব্যক্তিগত ক্রাইসিস তৈরি হওয়ার জায়গায়। আমরা মানসিকভাবে অনেক বেশি প্যানিক হয়ে যাচ্ছি, অস্থির হয়ে যাচ্ছি। এটা অস্বাভাবিকও না, কিন্তু আপনার জন্য কোনো জায়গায় কার মানে খুব এসেনশিয়াল, কিন্তু আসলে আমরা কিন্তু এই সময়টাতে ব্যক্তিগতভাবেও কিন্তু সরকারকে সহযোগিতা করতে পারতাম। কারণ আমরা তো জানি আসলে সংকটটা সরকারের ক্রিয়েট করা না, এটা তো সারা বিশ্বে এবং সবাই কিন্তু হেল্প করছে। আপনি দেখেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জাপানকে পুনরুদ্ধার করার ক্ষেত্রে নাগরিকরা কিন্তু বেশি হেল্প করেছে। ইউরোপীয় কিন্তু যে সকল যুদ্ধবিগ্রস্ত দেশগুলো, সেখানে সরকারের হচ্ছে কিন্তু মানে সরকার কর্মঘণ্টা কমাই দিচ্ছিল, নাগরিকরা অসুস্থ যাবে বিধায় সেখানে নাগরিকরা নিজেই ভলান্টারি জব করছে, বেতন নেবে না কিন্তু সার্ভিস দিচ্ছে। এটা তো একটা জাতিকে দাঁড় করাতে হলে নাগরিকের মধ্যে নাগরিক সেন্স লাগবে, কিন্তু সেটা কি আছে আমাদের? সেইটাও সরকার এবং আমরা যারা বিভিন্ন রকম আছি, যে ধরেন এখন আমরা তো নানান আলাপে নিয়ে ব্যস্ত আছি, কিন্তু আসলে যে আমাদের এখানে এই মানে সংস্কার এবং অন্যান্য বিষয়গুলোর ইম্পর্টেন্ট, এগুলোর বাইরেও যে একটা ইমিডিয়েট ক্রাইসিস থাকে, সেই ক্রাইসিসটা যে অ্যাড্রেস করতে হয়, সেই জায়গা থেকে তো আমরা কেউ কাজ করছি না। তো এখানে মূল প্রবলেমটা হলো আপনাকে জাতীয় সংকটটাকে বুঝতে হবে, যেটা ইন্ডিয়া বুঝতেছে, আপনার ফিলিপিন বুঝতেছে, থাইল্যান্ড বুঝতেছে, বা পৃথিবীর অনেক দেশগুলো বোঝার চেষ্টা করছে যে এটা একটা জাতীয় সংকট। কিন্তু আমরা কিন্তু জাতীয় সংকটের সময়, প্রত্যেকটা জাতীয় সংকটের সময় আমরা অন্যান্য বিষয়ে আরো বেশি অধৈর্য থেকে। আরেকটা ব্যাপার হলো আমরা এটাকে একটা মনে করি যে একটা ছকের জায়গা, যে প্রাকৃতিকভাবে আমার একটা সুযোগ তৈরি হইলো, আমরা অনেকেই মনে করি যে এর মাধ্যমে সরকারকে একটু বেকায়দা ফেলা যাচ্ছে। এইটা কিন্তু আমাদের মধ্যে অনেক সময় তৈরি হয়,
হয় না যে তা না, সবসময় হয়েছে। এইটা থেকে আমরা যদি বের হতে না পারি, আমরা যদি জাতীয় সংকটকে ইউজ করি সরকারের মানে পারফরমেন্সকে খারাপভাবে দেখানোর জন্য, তখন তো আসলে এই জাতীয় সংকটটা বড় হয়ে দাঁড়ায়, কারণ সরকার তো কোঅপারেশন পায় না। তো এখন যেটা সরকার সবচেয়ে ভালো যেটা করেছে সেটা হলো দামটা বৃদ্ধি না করার কারণে মজুতদাররা নিরুৎসাহিত হচ্ছে। এটা যদি বৃদ্ধি পেত তাহলে কিন্তু আপনি আর বাজারে তেল খুঁজেই পেতেন না, সবার বাড়ি ঘরের মধ্যে তেল থাকতো। আমরা এখনো কিন্তু দেখছি যে ম্যাজিস্ট্রেটরা যেখানে গিয়ে যে পাম্পগুলোতে গিয়ে দেখছে লেখা আছে যে তেল নেই, কিন্তু তেল আছে। সেই পাম্পগুলোতে গিয়ে যদি তারা চেক করার পরে লক্ষ লক্ষ লিটার তেল সেখানে আছে, এরকম অনেক মানুষের। তবে এটা কিন্তু একটা বড় ব্যাপার কি জানেন, এরা সবাই কিন্তু হতাশ হবে। আমি যেটা মনে করি, যদি দ্রুত যুদ্ধ বন্ধ না হয়, ইরানকে তো সার্ভাইভ করতে হলে তেল বিক্রি করতে হবে, সৌদি আরবকে সার্ভাইভ করতে হলে তেল বিক্রি করতে হবে, আমিরাতকে তেল বিক্রি করতে হবে। এরা কেউই বাঁচতে পারবে না তেল বিক্রি ছাড়া। আমার মনে হচ্ছে ইনফর্মাল মেকানিজম, আপনি যেভাবে গোল্ড বিক্রি হয় আফ্রিকার দেশগুলোতে, ইনফর্মাল মেকানিজমের তেল বের হয়ে যাবে এবং আগের চেয়ে সস্তায় তেল বিক্রি হবে। কারণ আপনি তো অনেকগুলো অর্থনীতি তেলের উপর নির্ভর করে, সুতরাং সেই অর্থনীতি সেই দেশগুলো চলবে না, তার প্রোডাকশন চলবে না, তার সাপ্লাই চেন চলবে না। তো তাকে যদি সার্ভাইভ করতে হয়, ইভেন আমেরিকাকে আপনি দেখেন, আমরা যে চিপ আমরা কিনে বিভিন্ন মানে গুরুত্বপূর্ণ, যেমন আপনি অ্যাপেল বা অন্যান্য যে সকল গুরুত্বপূর্ণ ইনস্ট্রুমেন্টগুলো আমরা তৈরি করি, সে চিপ তো অনেক আমরা তাইওয়ান থেকে পাই, কিছু কিন্তু রাশিয়া থেকে পাই, এবং কিছু কিছু খুবই উন্নত মানের মেটেরিয়ালস কিন্তু আমরা রাশিয়াতে পাই। এবং রাশিয়ার উপরে এই সকল বিষয় বিক্রি করার ক্ষেত্রে কিন্তু মেটেরিয়াল বিক্রি করতে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আছে। তারপর আপনি দেখেন এগুলো কিন্তু সবই আমেরিকাও যাচ্ছে, মানে বিক্রি হচ্ছে না, শুধু বিক্রি হয়ে আমেরিকা পর্যন্ত যাচ্ছে। এটা কীভাবে যাচ্ছে? কারণ ওই তৃতীয় চতুর্থ হ্যান্ড হয়ে যাচ্ছে। বাজারকে আপনি আটকে রাখতে পারবেন না, কিন্তু এখন আপনি কি করতে পারবেন? কালোবাজারি করতে পারবেন। আমরা একসময় মনে আছে আপনার ডলারের সংকট নিয়ে অনেকেই ডলার জমিয়ে রেখেছিল, তারা কিন্তু সবাই আশাহত হয়েছে। এইবার আমার কাছে মনে হচ্ছে তেলের এই ব্যাংকার করে 120 টাকায় বিক্রি করতে পারতো, ওইটা আর 1 মাস পরে 80 টাকায় বিক্রি করতে হতে পারে, তখন আরও চ্যালেঞ্জে পড়বে। এটার জন্য যারা তেলের ব্যবসা করছেন তাদের সচেতন হওয়া দরকার। আর আমরা যারা তেলের মজুত করছি, মানে আমরা যারা মনে করছি, আশঙ্কা করছি তেল রেখে দিচ্ছি 1 কেজি 2 কেজি 5 কেজি করে, 5 কোটি মানুষ যদি 5 কেজি করে রাখে, বা 2 কোটি মানুষ যদি 5 কেজি করে 5 লিটার করে রাখে, তাতেও কিন্তু এটা বিরাট বার্ডেন তৈরি করবে জাতীয়ভাবে। আমাদের যেখানে উচিত এখন 3 লিটার আগে নিলে এখন 1 লিটার নেওয়া, এটাই হলো জাতীয় ঐক্য এবং জাতির ক্রাইসিসের সবার দায়িত্ব। সেখানে আমরা করছি, চেষ্টা করছি কোনো না কোনোভাবে এটা। এবং এই যে কালোবাজারে তেলটা বিক্রি করছি, এই যে অনৈতিক কাজগুলো করছি, নাগরিক সেন্স তৈরি হতে হবে। আমাদের দেশে বড় প্রবলেম সব জায়গা ক্ষেত্রে, শুধু তেলের ক্ষেত্রে না, সকল জায়গা ক্ষেত্রে আমাদের দেশে আমরা আসলে আমাদের সিভিক নাগরিক কাজ করেই না, পালন করতে সিভিক সেন্স কাজ করে না আমাদের মধ্যে। ইভেন আমাদের মধ্যে শিক্ষিত লোকজনের মধ্যে সিভিক সেন্স কাজ করে না। ধন্যবাদ। আমরা একটু ডক্টর ইজাজ আপনার কাছ থেকে ওই জিনিসটা একটু জানতে চাই যে এই যে তেলের দাম সমন্বয় করা হলো, এই তেলের দাম বাড়ানো হলো না, সরকার তেলের দাম বাড়ালো না, তাতে সরকারের কেমন ক্ষতি হলো নাকি এটাতে লাভ হলো? দ্বিতীয়ত হচ্ছে যারা বেশি দামে বিক্রি করার জন্য হয়তো অনেকেই মজুত করে রেখেছেন, অনেক পাম্প মালিক কিন্তু আছে যারা রেখেছেন, আসলে তাদের জন্য কেমন কি? উনি যেটা বলছিলেন যে হয়তো সামনে 80 টাকা দরে বিক্রি করা লাগতে পারে যদি যুদ্ধটা থেমে যায় বা নাও যায়, তেল তো বিক্রি করতেই হবে যাদের কাছে তেল আছে। সেই ক্ষেত্রে আপনি সরকার যে দামটা বাড়ালো না, এটা একটু আগে জানতে চাই যে এটা আপনি কিভাবে দেখেন? ওইটা উনি যথার্থই বলেছেন যে এই মুহূর্তে যদি ধরেন এই 31 তারিখে যদি দামটা বেড়ে যেত, তাহলে যারা মজুত করে রেখেছে তারা এই প্রফিটটা করতে পারতো। এবং এটা একটা একটা অনৈতিক একটা কাজ হতো, এবং সরকার ওই অনৈতিক কাজে সায় দিতে চায় নাই আর কি এটা। কিন্তু আমি মনে করি যে আমাদের একটা ফর্মুলা আছে, বুঝেছেন, যেই ফর্মুলা অনুযায়ী সরকার কাইন্ড অফ দায়বদ্ধ যে ওয়ার্ল্ড মার্কেটে যা হয় সেইটা অনুযায়ী দামটা ফিক্স করা। এটা একটা নীতির মতো আছে। তবে এরকম ধরনের সিচুয়েশন এখন যেটা চলছে, এটাকে এত অস্বাভাবিক যে আমি মনে করি না যে তারা বাধ্য যে ওইটা ফলো করা, ওরা এটার ফর্মুলার বাইরে যেতে পারে। কারণ দেখেন আজকেই কিন্তু এলপিজির প্রাইসটা নির্ধারণ করার কথা, আমি জানি না কি করেছে ওরা, আসার কথা। এখন ইন্টারন্যাশনাল ওখানে কিন্তু কোনো রকমের নেই, স্কোপ নাই সরকারের না করার, কারণ ওইটা পুরোটাই প্রাইভেট সেক্টর হ্যান্ডেল করে। কারণ ওরা বলবে আমরা তাহলে সাপ্লাই করবো না, তাহলে হিউজ প্রবলেম হয়ে যাবে। কিন্তু আবার তারা যদি 2000 টাকা করে দেয় সিলিন্ডার, সেখানেও একটা ব্যাপার আছে, একটা প্রবলেম। কিছুদিন আগে কিন্তু এলপিজি নিয়ে একটা বিশাল একটা অস্থিরতা হয়েছিল, এবং অ্যাকচুয়ালি ওইখানেও কিন্তু দেখেন এই অরাজকতার যেটা হয় আমাদের দেশে, যে খুব সহজেই এই অরাজকতাগুলো হয়ে যেতে পারে, এইটার ব্যাপারে সরকারকে কিন্তু এখন থেকে খুব
কেয়ারফুল থাকতে হবে যে এইসব যেটা হয়েছে এলপিজির জন্য। দেখেন একটা জিনিস যেটা এগুলা ম্যানেজ করার একটা ওয়ে আছে, অ্যান্ড এটাকে বলা হয় স্ট্র্যাটেজিক রিজার্ভস। হ্যাঁ, স্ট্র্যাটেজিক রিজার্ভ জিনিসটা হচ্ছে এমন একটা কোয়ান্টিটি আপনি স্টোর করে রাখবেন যেটা আপনি কখনোই ধরবেন না, এটা থাকবেই আছে, সবসময়। থাকবেই। এবং সেটা যদি ধরেন আপনি থাকতো যে বাংলাদেশের লোকরা জানতো যে কমপ্লিটলি এক মাসের ফুল আমাদের সাপ্লাই ওখানে আছে, এটা ধরা হবে না। যদি যখন ক্রাইসিস তখন থেকে, তার আগে হবে না। তো এইটার একটা এক্সাম্পল দিই, এটা কিভাবে হয়। এই ইউরোপে তো অফকোর্স থাকবেই, ডেভেলপ কান্ট্রি থাকে। জাপানের, হ্যাঁ, তাদের 200 থেকে 220 দিনের এই স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে। চিন্তা করেন 200 থেকে 220 দিন, তার মানে 100 দিন, উইচ ইজ মোর দেন 3 মান্থস যদি হয়। তাদের কোনো এখন পর্যন্ত কোনো চিন্তাই করেন, দে আর দ্য অনলি কান্ট্রি এইসবের মধ্যে, তারা এইসব কথাই বলছে না। তারপর অনেক দেশ আছে যারা এফেক্টেড হচ্ছে না, তাদের স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে। স্ট্র্যাটেজিক রিজার্ভ দিয়ে এটা যদি থাকে, দেখো আমি মনে করি এইখানে এখন যেইভাবে গোলমালটা হলো এই পেট্রোল আর নিয়ে, সরকারকে একটা স্ট্র্যাটেজিক রিজার্ভের কথা ভবিষ্যতের জন্য ভাবতে হবে। এবং স্ট্র্যাটেজিক রিজার্ভটা ইউজুয়ালি একটা ডেভেলপিং অনুন্নত দেশের জন্য একটু ডিফিকাল্ট, কারণ অতখানি টাকা আটকে থাকে, ঠিক তো? কিন্তু আমার একটা থিওরি আছে, সেটা হচ্ছে আমি স্ট্র্যাটেজিক রিজার্ভটা ভরবো কখন? তেলের দাম যখন সবচেয়ে কম তখন আমি ভরে রেখে দিব। আর আমি ব্যবহার করব কখন? যখন তেলের দাম বেড়ে গেছে, ঠিক না? তাহলে তো আমার ওই ডিফারেন্স থেকেই তো আমার এই টাকাটা উঠে আসে, লাভ হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। কিন্তু অতটুক টাকা ওখানে গচ্ছিত থাকে। তা আমরা তো ডলার রাখি না, রিজার্ভ যেটা আছে, তারপরে গোল্ডেরও রিজার্ভ আছে। সো এটাকে আমরা যদি লিকুইড গোল্ড হিসাবে চিন্তা করি, এটাও তো একটা জিনিস, সেটা ওইখানে আছে। এইভাবে যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, যেমনি ইন্ডিয়ার কিন্তু অ্যাবাউট 60 ডেজের মতো আমাদের তো সম্ভবত 30 থেকে 40 দিনের মানে পুরো রিজার্ভটা আমাদের, এর বেশি স্টোরেজ আমাদের নেই। কোনো রিজার্ভই ছিল না। জি জি, এটাই তো সমস্যা। আমাদের যেটা ছিল, দ্যাট ইজ নট এ রিজার্ভ। এটা হচ্ছে মানে এটা প্রতিনিয়তই আমাদের এটাই যেটা থাকে, সবসময় থাকে। এটা হলো অপারেশনাল, অপারেশন করার জন্য রিজার্ভ না, রিজার্ভ না। এটা রিজার্ভ থাকলে তো ওই অত ভয় হতো না। জি, ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে এসে আবারও কথা বলবো। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা কথা বলছিলাম, এবার মাহবুব রহমান আপনার কাছ থেকে একটু রাজনৈতিক আলোচনা শুনতে চাই। আজকে সংসদে আলোচনা হয়েছে গত 18 বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 1,42,983টি মামলা হয়েছে। তার মধ্যে 23,865টি রাজনৈতিক মামলা ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। এবং সংসদে এমপি সাহেবরা বলছিলেন যে অনেকের নামে এখন অনেক মামলা আছে যেগুলো প্রত্যাহার করা হচ্ছে না বা সময় লাগছে। তারা তাদের সেই সময়ের গত 17-18 বছরের যে এই মামলার কারণে যে তাদের একটা পরিস্থিতি ছিল, সেই স্মৃতিচারণ করেছেন এবং সরকারের কাছে আবেদন করেছেন যে সেই মামলাগুলো যত দ্রুত সম্ভব যেন উঠিয়ে নেওয়া হয়। আপনার কাছ থেকে একটু জানতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটা বিষয় আপনাকে বলি, আমরা পলিটিক্যাল আলোচনাটা করি সবসময় খুব বিচ্ছিন্নভাবে, যার ফলে সব আলোচনায় আমার কাছে মনে হচ্ছে বিচ্ছিন্নভাবে করি, যার ফলে আসলে আমরা কিন্তু প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারি না। আপনি দেখেন গত 54 বছরে রাজনৈতিক সরকার পরিবর্তন 2008 সালের আগে, 9 সালের আগে আপনি দেখবেন 5 বছর 6 বছর ম্যাক্সিমাম আমরা 9 বছর শাসনে ছিলাম এরশাদ সরকারের সময়ে। কিন্তু এত লম্বা সময় কিন্তু আমরা কখনোই অন্য একটা শাসনে ছিলাম না। আপনি যত মানে যদি কোনো কারণে এটা ভালো শাসন হতো, ফ্যাসিস্ট শাসন নাও হতো, তাতেও কিন্তু আপনি এই যে মানে বিরোধীরা যে ধরনের নিপীড়নের মধ্যে থাকতেন, এই 15 বছরের লম্বা, আগে যদি আপনি ধরেন 2007 সাল থেকে ধরেন 7, 8, 15 কোথায়, এখানে আপনি 17 বছর। এবং প্লাস কিন্তু গত 2 বছরও তো প্রথম দিকে একটা ভালো উদ্যোগ নেওয়া হলেও শেষের দিকে কিন্তু সব বিষয়ে এত কনসিডার করা হয়নি। তাহলে আপনি দেখেন যারা 2008 সালের আগে রাজনীতি করে, মানে 6 সাল পর্যন্ত রাজনীতি করে, তাদের একটা বড় মানে অংশ মানে সরকারের প্রতিবাদ করতে গিয়ে প্রায় 19 বছর সাফার করছে। 19 বছর কিন্তু ছোটোখাটো কথা না, আপনি আপনার লাইফের 1/3। তো এটা একটা ইমোশনাল জায়গা ছিল। আমরা অনেক বিষয় নিয়ে আলাপ করছি, কিন্তু আপনি যদি মামলাগুলো রাজনৈতিক হয়ে থাকে, মামলাগুলো যদি অন্যায় হয়ে থাকে, এটা একটা বড় কমিটি করে, বড় বলছি ইন দ্য সেন্স সিরিয়াস কমিটি করে এটা রিভিউ করে 3 মাস 2 মাস 1 মাসের মধ্যে 6 মাসের মধ্যে এগুলো
শেষ করা দরকার ছিল। আপনি তো অন্যায়ভাবে কাউকে মামলায় ঝুলিয়ে রাখতে পারেন না। এটা আমি শুধু মনে করি না যে বিরোধী দলের মানে তৎকালীন বিরোধী দল এখন যারা সরকারি দলে আছে বা এখন যারা বিরোধী দলে আছে, যারা গত আওয়ামী লীগের সরকারের বিরোধিতার মধ্যে ছিলেন, তাদের ক্ষেত্রে যতগুলো মামলায় অন্যায় হয়েছে সবগুলো মামলায় প্রত্যাহার করার দরকার ছিল এবং আছে এখনও। এটা আপনি যদি না করেন, এটা আপনার প্রতি তাদের প্রতি অন্যায় হয়। আবার আরেকটা জিনিস বিবেচনা করতে হবে আপনাকে, এই প্রত্যাহারের সুযোগে যেন কোনো অপরাধীও যেন বের না হয়ে যায়। কেউ খুন করেছে সত্যিকার অর্থেই, তাহলে তো আপনি এটা অন্যায় করবেন। এটার একটা কোর্ট সিরিয়াস রিভিউর মধ্যে দিয়ে যাওয়া দরকার। কারণ মামলা প্রত্যাহার ব্যাপার কি, একই সাথে যিনি অপরাধী না তাকে আপনি কষ্ট দিচ্ছেন, আবার অন্যদিকে যদি কেউ অপরাধী হয়ে থাকে যার বিচার চাওয়া দরকার তার কিন্তু রাতে ক্রন্দনের ব্যবস্থা করছেন। কারণ তার ছেলে হত্যা, তার স্ত্রী হত্যা, তার হাজব্যান্ড হত্যা, ভাই হত্যা, বোন হত্যা। আমাদের কিন্তু দুইটা জিনিস ভাবতে হবে, যে আমরা যেন নিরপরাধ লোকগুলোকে মানে জেলখানার দরজায় না ঘোরাই রাজনৈতিক বিবেচনায়, আবার একইভাবে আমরা যেন যার ক্ষেত্রে অপরাধ হয়েছে তাকে যেন বিচার থেকে বঞ্চিত না করি। তো এইটা একইভাবে খুব সিরিয়াসলি আইন মন্ত্রণালয়কে দেখতে হবে, আইন মন্ত্রণালয় এবং সরকারকে দেখতে হবে। এতে কিন্তু যেই গোষ্ঠীটা যদি তারা মানে অপরাধের কারণে কেউ মুক্তি পেয়ে যায়, তাহলে ওই গোষ্ঠীটার কাছে কিন্তু সরকার অজনপ্রিয় হয়ে উঠবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী বলেছেন যে এটা যেন কোনোভাবে মিস ইউজ না হয় সেটা তারা ভালোভাবে লক্ষ্য রাখবেন। সেটা লক্ষ্য রাখতে হলে আপনাকে সবসময় মানে সব কিছু আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে না গিয়ে এগুলোকে রিভিউ করার জন্য ওনারা দ্বিতীয়বার করবেন। মানে এটা চূড়ান্তভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ে যাবে, কিন্তু এটা রিভিউ করে একটা ড্রাফট দেওয়ার জন্য আমার কাছে মনে হচ্ছে একটা কমিটি তৈরি করা দরকার এবং তাদেরকে টাইম বেঁধে দেওয়া হবে যে এই সময়ের মধ্যে আপনি এগুলো শেষ করবেন। তো এইটা যদি আমরা করতে পারি তাহলে দেখা যাবে কি প্রসেস দিয়ে আপনি এটা বের করলেন, রাজনৈতিক বিবেচনায় নয়। রাজনৈতিক বিবেচনায় করলে অসুবিধা কি হয়, মামলাগুলো আবার কখনো রেজিম পারসেপশন চেঞ্জ হলে মামলাগুলো আবার উঠে আসবে। আমরা আসলে এইভাবে ক্রাইসিসের মধ্যে দিয়ে ধরেন একটা গোষ্ঠী যে রাজনীতি করে রেজিম পারসেপশন চেঞ্জ হয় তাকে আবার কাঠগড়ায় দাঁড়াতে হয়। এভাবে আসলে কত বছর চলবেন আপনি? আপনাকে তো এই যন্ত্রণা থেকে এই জাতিকে মুক্তি দিতে হবে। এই জন্য আমি বারবার বলছিলাম যে একটা বিচারের ব্যবস্থা করেন যে বিচারটা বিশ্বাসযোগ্য হবে। বিচারের একটা বড় চরিত্র হলো বিচার আপনি করতে পারেন, কিন্তু জনতা যদি বিচারকে বিশ্বাস করে তখন কিন্তু বিচারটাকে বৈধ হয়। মানে আপনার বিচার শুধুমাত্র বিচারকের এজলাসেই বৈধতা তৈরি করে না, বিচারকের এজলাসের বাইরে তার ব্যাপারে নাগরিকের সম্মতি কী সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমরা সব কিছু মিলিয়ে একটা পলিটিক্যাল ম্যানেজমেন্ট দরকার। আপনি দেখেন আমরা যে আজকে একটা মিনিট সময় নিয়ে আপনার কাছ থেকে, আজকে এই যে আমরা ধরেন নতুন যে সভ্যতা পেলাম, বিশেষ করে অ্যাডাম স্মিথের এই যে ইনভিজিবল হ্যান্ডের পরে বা ডেভিড রিকার্ডোর পলিটিক্যাল ইকোনমির আলোচনার পরে আমরা কিন্তু একটা নতুন সভ্যতায় আসছি। ইভেন অ্যাডাম স্মিথের ওই বই বের হওয়ার পরে ডেভিড হিউম যিনি এটা প্রকাশ করেছেন তিনি নিজেই লিখেছিলেন ওখানে, মনে হচ্ছে আমাদের বন্ধু স্মিথ নতুন এক সভ্যতার জন্ম দিচ্ছে। সেই দুইটা বই যেগুলো আসলে ইকোনমিক আলোচনা, ইকোনমিক্স নিয়ে আমরা কিন্তু এগুলোকে ইকোনমিক্সের হিসাবে চিনি, কিন্তু দুইটা বইয়েরই কিন্তু চ্যাপ্টারের মানে বইয়ের শেষে পলিটিক্যাল ম্যানেজমেন্ট নিয়ে আলাপ। আপনি যত ইকোনমিক আলাপ করেন, যত লিগ্যাল আলাপ করেন, আপনি চূড়ান্তভাবে এই ডিসকোর্সগুলো সমাধান করতে পারবেন না যদি পলিটিক্যাল ম্যানেজমেন্টে না যান। আমি এই জাতিকে এই জিনিসটা বোঝাতেই পারছি না। আমরা গত 54 বছর যাবৎ আলাপটা ইকোনমিক ক্রাইসিস, আলাপটা লিগ্যাল ক্রাইসিসের মধ্যে সীমাবদ্ধ রাখছি। এটার যেটা পলিটিক্যাল ম্যানেজমেন্ট আছে, পলিটিক্যাল বিবেচনা আছে, এইটা করতেই পারছে না। কারণ আমরা সরকার পরিচালনা যাদেরকে রাখি তাদের ম্যাক্সিমামই হলো ইকোনমিক অ্যাডভাইজার বা পলিটিক্যাল মানে লিগ্যাল অ্যাডভাইজার। ইভেন গত সরকারকেও দেখেন আপনি, ওনার পুরো টিমের মধ্যে ইকোনমিক্সের লোক বা আইনের লোক, পলিটিক্যাল লোক আছে। মানে আপনি যেখানে ইকোনমিক্স এক্সপার্ট চান, যেখানে আপনি লিগ্যাল এক্সপার্ট চান, সেখানে পলিটিক্যাল সায়েন্সের এক্সপার্ট চান না কেন? কারণ পলিটিক্যাল সায়েন্সের এক্সপার্ট যখন কথা বলবে তখন রেজিম পারসেপশনটাকে ওন করে কথা বলতে পারে না। কারণ এটা তো আপনার ডেমোক্রেসি, এটা থেকে বলতে হবে সুশাসন, এটাকে বলতে হবে রেসপন্সিবিলিটির কথা, ট্রান্সপারেন্সির কথা, তখন কিন্তু রেজিমটাকে সবসময় ওন করা যায় না। কিন্তু ইকোনমিক্সের লোকজন এটাকে পারে, কারণ তাকে ওই রেজিমকে এন্ট্রি করে কথা বলতে হয় না, লিগ্যালের লোকজন এটা করতে হয় না, কিন্তু আমাকে করতে হয়। তখন আমি কি হয়ে যাই, বা আমরা পলিটিক্যাল সায়েন্সের শত্রু হয়ে যাই। জি, কিন্তু আপনি রাষ্ট্রকে বাঁচাতে পারবেন না যদি পলিটিক্যাল সায়েন্সের অ্যাডভাইস না শোনেন। আপনি সরকারকে বাঁচাতে পারেন। আপনি দেখেন শুধুমাত্র জিয়াউর রহমানের সরকার বাদে একটা সরকার শুধুমাত্র পতন হওয়ার পরেও, মানে একজন রাষ্ট্রপতি শহীদ হয়েছেন তারপরেও সেই সরকার বেঁচে ছিল। আর আপনি 54 বছরে কখনো দেখাতে পারবেন না কোনো সরকার মানে ক্রাইসিস ছাড়া বের হয়ে গেছে। এর শুধু কারণ আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারে পলিটিক্যাল অ্যাডভাইজিং ছিল।
আর বাকি সকল সরকারে শুধুমাত্র ইকোনমিক্স এবং লিগ্যাল অ্যাডভাইস দিয়ে চলেছে বেশিরভাগ ক্ষেত্রে, যার ফলে প্রত্যেকটা সরকার কিন্তু কলাপস করেছে। আপনি জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর ইজাজ স্যার, আপনার কাছ থেকে আবার একটু জানতে চাই ছোট করে, যে এই যে পেট্রোল পাম্পগুলোকে, আপনার সঙ্গে জ্বালানি নিয়েই বলতে চাই, পেট্রোল পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে যেন তারা সেগুলো মনিটরিং করতে পারে এবং কোন পাম্পে তেল আছে বা তেল নেই, কতটুকু লাগবে, সেটা মিসইউজ যেন না হয়। এটা কি আসলে খুব একটা কাজে দেবে বলে মনে হয় আপনার কাছে, এই ট্যাগ অফিসার নিয়োগ দিয়ে? কাজে কতখানি দেবে আমি জানি না, কিন্তু এগুলা দৃশ্যমান পদক্ষেপ এবং এগুলার প্রয়োজনীয়তা আছে। মানে সরকার যে কিছু একটা করছে, মানে একটা তো হোয়াট এভার ইট ইজ, যেইভাবে হোক একটা তো সিচুয়েশন হচ্ছে। আরেকটা এক্সাম্পল দিই আপনাকে, যেরকম একটা কার্ড ওনারা দিচ্ছে, ফিউল কার্ড, খুব ভালো। এটা কিন্তু আর এখন কিন্তু 1 মাস হয়ে গেছে, ওনাকে অনেক আগেই আরম্ভ করতে পারতো। এই যে জনমনে একটা কিরকম একটা জিনিস সৃষ্টি হয়েছে, ওইটাকে একটা কন্ট্রোলে আনার জন্য একটা সিস্টেম দরকার। তো সেই সিস্টেমটা কি? তো ওনারা ভালোই করে চিন্তা করে নিয়েছে, একটা ডিজিটাইজ করে একটা কার্ডের সিস্টেমে, যে একজনকে ঠিক এতটুকুই, ডিপেন্ডস অন সে রাইডার নাকি নন রাইডার, তাকে এতটুকু তেল দেওয়া হবে 1 মাসে কিংবা 1 সপ্তাহে। হ্যাঁ, কারণ ওইখান থেকেই তো প্রবলেমটা আরম্ভ হয়েছে। হ্যাঁ, যে এটা মিসইউজ হচ্ছে। দেখেন, অনেক জিনিস আছে যেগুলার যেটা ক্যাপাসিটি, আমাদের একটা জিনিস আমরা এইসব এখান থেকে কিন্তু অনেক কিছু লার্নিংয়ের আছে। সরকার কিন্তু কি এগুলো শিখে যেন ভবিষ্যতে এরকম না হয়। কারণ অলরেডি আমরা দেখেছি, আপনি যেটা বললেন, এলপিজির ক্ষেত্রে একটা সমস্যা ক্রিয়েট করেছে। ওখানে সরকার নিজেই আইডেন্টিফাই করেছে দুটো জিনিস। একটা হলো বিপিসিকে ইনভলভ হতে হবে, তার মানে সরকারের একটা, কারণ ওটা তো কমপ্লিটলি আমরা প্রাইভেট সেক্টরকে দিয়ে দিয়েছি। ওখানে সরকারকে ইনভলভ হতে হবে। সো বিপিসি একটা সার্টেন অ্যামাউন্ট তারা ইম্পোর্ট করবে, আর স্টোরেজ দরকার। হ্যাঁ, এই যে এলপিজির প্রবলেমটা কি হলো, যে শেষ, হ্যাঁ, যে সাপ্লাইড হয়ে শেষ। আরে এটা তো কথা না, কোনো এখানেও তো আমরা হয়ে যেতে পারতো, হয়নি। এই যে শেষ, যে আর নাই, আমরা ওয়েট করছি আসবে। হ্যাঁ, তো আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট, উইট কুড বি 15 দিনের অর 1 মান্থের একটা অ্যামাউন্ট আপনাকে সবসময় ধারণ করে রাখতে হবে অ্যাজ এ স্ট্র্যাটেজিক রিজার্ভ। ওখান থেকে আমরা এবার বুঝতে পেরেছি। সো বিপিসিকে হয়তো ওই রেসপন্সিবিলিটি দেওয়া হবে, তারাই ইম্পোর্ট করবে, তারা স্টোর করবে। এবং আমাদের কিন্তু ন্যাচারাল গ্যাস, যেটা গ্যাস, ওইখানেও কিন্তু স্টোরেজের একটা প্রয়োজনীয়তা এসে গেছে। আমরা কিন্তু অনেকটা দিন আনি দিন খাই মতো সিচুয়েশন গ্যাসের, কিন্তু আমাদের একদিনেরও স্টোরেজ নাই। হ্যাঁ, সো এই যে আসছে, এই যে একটার পর আসছে রিগ্যাসিফাইড হয়ে, জাস্ট ওই লাইনে যতখানি আছে ওইটুকুই আর কি। কিন্তু একটা যদি এদিক ওদিক হয়ে যায়, কিংবা একটা যদি আমাদের এফএসআরইউ ইয়েতে যায়, মেনটেন্যান্সে, আমরা অসুবিধায় পড়ে যাই। সো এগুলোকে আমাদের ভালো করে চিন্তা করে এই 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 সাপ্লাই চেইনটাকে যেন ঠিক সেই রাখতে পারি। প্রাকৃতিক গ্যাসের সমস্যা তো স্যার এখনো আছেই, অনেক দিন থেকেই আছে। প্রাকৃতিক গ্যাসের সমস্যা তো হয়তো আরেকদিন আমরা ডিসকাস করব, ওইটা অনেক লম্বা ডিসকাশন, ওইটা কিভাবে হ্যান্ডেল করবে সেটা। তবে আমি আরেকটা কথা বলি, আমার যেটা, এই যে আপনি যখন জিজ্ঞেস করেছিলেন, আমি পুরোটা উত্তর তখন দিতে পারিনি, সেটা হচ্ছে যে এই দাম বাড়ানো কমানোর ব্যাপারটা। হ্যাঁ, আমার একটা থিওরি আছে, সেটা হচ্ছে প্রাইস ভলিটিলিটি কন্ট্রোল ফান্ড একটা দরকার। হ্যাঁ, প্রাইস ভলিটিলিটি কন্ট্রোল ফান্ড কীরকম? দেখেন, প্রতি বছর বিপিসি এই যে তেল বিক্রি করে মিনিমাম 3000 কোটি টাকা তারা পেয়েছে, লাভ করেছেন কিংবা কী করতে পেয়েছেন। তো এইটা কি তাদের পাওয়ার কথা? এটা তো একটা সার্ভিস, অ্যান্ড দে আর এ গভর্নমেন্ট সার্ভিস গিভিং কোম্পানি, তাদের তো এটা একটা পাওয়ার কথা না। কিন্তু ফর্মুলাটা ওনারা ওইভাবে করেছে, ঠিক আছে, ভালো, আমার কোনো আপত্তি নেই, থাকুক, সরকারি দেশের টাকা থাকলো ওদেরকে। কিন্তু এখন যখন অস্বাভাবিক এটা প্রাইসটা বেড়ে গেল, ওইটা যদি একটা ফান্ডে থাকতো, হ্যাঁ, তাহলে কি হতো, ওখান থেকে আমরা ব্যবহার করতে পারতাম, তাহলে এটা আর বাড়াতে। ইন্ডিয়া যেরকম কি করেছে, ইন্ডিয়া এখানে ওরা তো সাংঘাতিক প্রবলেমে পড়েছে। ওরা করেছে যে সরকারের ফেডারেল ট্যাক্স আছে, আর একটা হচ্ছে লোকাল ট্যাক্স। হ্যাঁ, ওই দুইটা ট্যাক্স কমিয়ে দিয়েছে কিংবা সরিয়ে দিয়েছে, এবং বলেছে কিন্তু না, আপনাদেরকে আগের আমরা কমাইছি, তার মানে দাম কমবে না। হ্যাঁ, আপনারা আগের দামেই কিনবেন, কিন্তু আমরা ইন্টারনালি এটা ম্যানেজ করছি। সো আমরা যদি ইন্টারনালি এগুলো ম্যানেজ করি, হ্যাঁ, এই যে প্রাইস ভলিটিলিটি ফান্ড থেকে, তাহলে কিন্তু আমাদের আজকে ওই যেই সরকার ভেবেছে যথার্থই যে এইটা এখন যদি দামটা বাড়িয়ে দিই, তাহলে একটা অসৎ চক্র, মানে অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে এখানে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের তো ওই ফান্ডটা নাই। এই টাকাটা তো আলটিমেটলি যেটা কমালো না,
এটা তো অলরেডি 50,000 কোটি টাকার একটা ভর্তুকি আমাদের নেক্সট বাজেটে প্লেসড হবে, যেটা ইলেকট্রিসিটির। তার মধ্যে এগুলো অ্যাড হচ্ছে, প্রতি মাসে 5,000 কোটি টাকার একটা ভর্তুকি অ্যাড সরকার হচ্ছে। না বাড়িয়ে কতদিন থাকতে পারবে এটা, যদি পারবে এটা না, বাড়তে পারবে না, মানে এটা করতে এই যুদ্ধ হবে। যদি হ্যাঁ, চলতে কিন্তু থাকে এটা আমরা পারবে যদি না। না পাই সেই জন্য তেল। আমি যেটা ভেবেছিলাম যে অ্যাটলিস্ট ডিজেলটা যদি ওনারা অল্প কিছু হলেও, কারণ আমরা কিন্তু 110 112 পর্যন্ত ডিজেল কিনেছি, হ্যাঁ, এটা কিন্তু কমতে 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 100-তে এসছে, হ্যাঁ, তারপরে আবার একটু একটু করে বেড়ে ওখানে যেতে পারে, অসুবিধা নেই, কারণ এই রেঞ্জের উপরে হয় কি, দেখেন ওরা তো ট্রান্সপোর্ট সেক্টরের সাথে কানেক্টেড, তো ডিজেলটা ডিজেল। আপনি যদি অস্বাভাবিক বাড়িয়ে দেন তখন কিন্তু সব জায়গায় এই effect-টা সাংঘাতিক পুরোটা ছড়িয়ে রকমের যাবে। একটা প্রভাব পড়ে। এবং ওই ট্রান্সপোর্ট সেক্টররা ওরা করে কি, দে টেক অ্যাডভান্টেজ। আপনি বাড়াইছেন তেলের দাম 10%, হ্যাঁ, তেলের দাম 10% মানে আপনার টোটাল ফেয়ারের ইম্প্যাক্ট হবে আপনার কিছুই না বলতে গেলে, কিন্তু তারা ওইটাকে দিয়ে আপনার সব কিছু ডাবলও করে দিতে পারে, হ্যাঁ। এই যে দেখেন এখানে যেরকম অরাজকতার মতো একটা সৃষ্টি, এটা কি কোনো কিছুর সাথে কানেক্টেড? নো। বাট তারা যদি যা বেড়েছে অতটুকু যদি বাড়ায় দেয়, তাহলে কেউ অবজেকশন দেবে না, কিন্তু সেটা তারা করবে আমাদের না। এখানে তা আমাদের সমস্যা সবখানে এরকম রকম চলে আসে। তো সরকার শুড বি ভেরি অ্যাওয়্যার যে কোনটা কি হবে। তা আমি মনে করি এইখানে আমরা এই যে শিক্ষাগুলো হয়েছে, এই শিক্ষা কাজে লাগিয়ে সামনে যেন এই স্ট্র্যাটেজিক যে ব্যবহার করে, হ্যাঁ, রাখতে বললেন, সেটা মজুদটা যেন থাকে সেই বিষয়ে। Absolutely. আমরা আবারও একটু বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। মাহবুবুর রহমান, আপনার কাছে আসতে চাই, একটু সংসদ নিয়ে আলোচনা করতে চাই। আমরা সংসদকে খুব প্রাণবন্ত দেখছি। আজকে সংসদ থেকে বিরোধী দল ওয়াকআউট করেছে এবং সেটা বিষয় ছিল যে সরকারি দল তারা সংবিধানটা তারা চাচ্ছে যে এটা সংশোধন করার জন্য, এবং বিরোধী দল চাচ্ছেন যে সংবিধান সংশোধন যদি হয় তারা এটার সঙ্গে থাকবেন না, তারা সংবিধান সংস্কার যদি হয় তাহলে সেটার সঙ্গে থাকবেন। এবং আজকে সন্ধ্যায় জামায়াতে ইসলাম বলেছে যে যদি আমাদের এই দাবি দাওয়াগুলো না মানা হয়, সংবিধান সংস্কার না করা হয়, তাহলে তারা আবারও রাজপথে, তাদের যে জায়গা রাজপথ, তারা রাজপথেই যাবে। আপনার শেষের কথাটা দিয়ে শুরু করি। রাজপথ সবেমাত্র জুলাই আন্দোলন হয়েছে, মানুষের কাছে একটা স্বস্তির জায়গা আছে। মানুষ কিন্তু সংসদ তৈরি করে দিয়েছে। সংসদের মাধ্যমে সরকার এবং বিরোধী দলের যে ডিবেট আছে, তাদের মধ্যে যে অসঙ্গতি আছে পারস্পরিক, সেই অসঙ্গতিগুলি দূর করার জন্য কিন্তু প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে জনগণ। তো আসলে সবসময়ই আন্দোলনের মধ্যে থাকার আগ্রহ থাকতে পারে না, স্বস্তিটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সবসময় 54 বছর ধরে দেখে আসা হয়েছে যে তারা দায়িত্ব নেন কতটা জনগণকে স্বস্তির মধ্যে রাখার, এই প্রশ্নটা কিন্তু আসে। যেমনিভাবে বিরোধী দলগুলোর দাবি পূরণ করার একটা দায় থাকে সরকারের, তেমনিভাবে সরকারকেও সরকার যেন কাজটা করতে পারে সেই স্বস্তিটা দেওয়া একটা দায় থাকে কিন্তু বিরোধী দলগুলোর। আমার কাছে কেন জানে মনে হয় 24 পরবর্তী যে সংসদ হয়েছে, আমরা হয়তো নিজেদের প্রত্যেকে মনে করছি যে সরকারি অজনপ্রিয় হয়ে যাবে। আমার কাছে শুধু এটা মনে হয় না যে কাজের জন্য শুধু সরকারি মূল্যায়ন হবে। আমার কাছে কেন জানি মনে হয় আগামী নির্বাচনে আপনি দেখবেন সরকারের পাশাপাশি বিরোধী দলগুলোর কাজও মূল্যায়ন হবে। কারণ আপনাকে তো নতুনভাবে, অধিকাংশ সংসদকে নতুনভাবে পাঠানো হয়েছে। এইবার যারা বিরোধী দল হয়েছে তারা তো আগে কখনো বিরোধী দল ছিল না, সুতরাং প্রত্যেকটা কাঠামো কিন্তু নতুন, সবার কিন্তু জাস্টিফিকেশন হবে। আর যেটা আপনি বলছেন প্রথম দিকের প্রশ্ন যে ওয়াকআউট যে হলো সংবিধান সংস্কার পরিষদকে নিয়ে, আপনি দেখেন এই আলাপগুলোর মধ্যে যে একটা অসঙ্গতি আছে সেটা কিন্তু আমরা খেয়াল করছি না। আমরা দাবি করছি এটা গণভোটে আসছে, সুতরাং আমার এটা পাশ করায় দাও। আবার আরেকজন বলছি যে না, আমার এটা হয় নাই। তো এখন মূল ব্যাপারটা কি আপনাকে খেয়াল করতে হবে, গণভোটের যে প্রসেস, সেই প্রসেসটা ঠিক ছিল কিনা। এটা কিন্তু এই প্রসেসের মধ্যে দিয়ে কেউ অন্যায়ের শিকার হয়েছে কিনা। যেমনিভাবে গণভোটটা বাস্তবায়ন করাও জরুরি, একটা শক্তিশালী সম্মতি কিন্তু গণভোট। কিন্তু আপনি কেন এই গণভোটটা উপস্থাপন করার সময় প্রক্রিয়াটা ফলো করলেন না? আপনি দ্বাদশ সংশোধনের সময় সেই প্রক্রিয়ার কথাই বলছি। দ্বাদশ সংশোধনের সময় আপনি যদি আজ থেকে আরো 40-30 বছর আগে রাজনৈতিক দলের উপর আস্থা রেখে মৌলিক পরিবর্তন করতে পারেন, তখন যদি আপনি এটাকে বলেন সংশোধন,
এখন আবার সংস্কার, এটা আবার কি কোন নামে আসছে, কেন আসছে? আমরা এই আলাপ কিন্তু সংস্কার অনেক দিন ধরে করেছি। তো সংশোধন করলেই সংস্কার হয়। আপনি যদি সংশোধন করেন, আমরা কিন্তু মৌলিক কাঠামো পরিবর্তন করেছি দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। আমরা রাষ্ট্রপতি ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় এসেছি। এটা কিন্তু ছোটোখাটো পরিবর্তন না, এত বড় পরিবর্তন করছি তখন কিন্তু দ্বাদশ সংশোধনীর মাধ্যমে করেছি। এটা একটা সংস্কার। এখন আপনি সংস্কার নামে ডাকবেন নাকি সংশোধন নামে ডাকবেন, সংশোধন না করে সংস্কার হবে না। আর যদি আপনি টোটালি নতুন সংবিধান চান, সেটা অন্য আলাপ। এই আলাপটা কিন্তু অনেকে সেটা কি এখন আর সম্ভব? ওই আলাপটা তো অবশ্যই সম্ভব। আর আলাপের তো একটা রাষ্ট্রে আলাপের তো প্রক্রিয়া শেষ হতে পারে না। কিন্তু আমাদের কারো কারো ধারণা গণভোট হয়েছে মানে আলাপ শেষ হয়ে গেছে। গণভোট হলে কি আরো 2বার গণভোট হতে পারবে না? পৃথিবীর কোথাও কি এক্সাম্পল নাই? সেটা কি তারা সম্মত হবে কিনা? চিলিতে এক সংস্কার নিয়ে কয়বার গণভোট হয়েছে? আরও পৃথিবীর বহু দেশে কিন্তু গণভোট একাধিকবার হওয়ার, এই সংবিধান পরিবর্তন নিয়ে কিন্তু গণভোট একাধিকবার হওয়ার মানে নজির আছে। আপনি যেটা মূল কথা সেটা কিন্তু আমরা এড়িয়ে যাই, সেটা হলো আমরা সুশাসন চাই। সুশাসনের জন্য কিন্তু কারোর আপত্তি নেই, সব রাজনৈতিক দল সুশাসন চায়। সুশাসন প্রতিষ্ঠার জন্য সংবিধান এবং আইনি কিছু পরিবর্তন লাগবে, এটাও তো কিন্তু সবাই একমত। কিন্তু বিষয়টা হলো ঐক্যমত্য কমিশন এই সংস্কারগুলো ঐক্যমত্যের ভিত্তিতে আরোপ না করে, ঐক্যমত্য ভিত্তিতে প্রেজেন্ট না করে তারা কি করেছে, জুলাই সনদটা একভাবে স্বাক্ষর করাইছে এবং সেখানে নোট অফ ডিসেন্ট রাখছে, কিন্তু প্রশ্ন উত্থাপনের সময় গণভোটে তখন নোট অফ ডিসেন্ট নিয়ে আসছে প্রাইমারিতে। তখন আপনি একটা দলকে মার্জিনালাইজ করে ফেললেন। এই আলাপ কিন্তু আপনি করেন না, এটা যেটা অন্যায় হয়েছে সেই আলাপ কিন্তু করেন না। আপনি শুধু একটা আলাপে করেন যে গণভোট হয়েছে, পাশ করাইতে হবে, কিন্তু পুরো প্রক্রিয়ায় যে আপনি দেশের একটা জনগোষ্ঠীকে মার্জিনালাইজ করে ফেললেন সে আলাপ কিন্তু করেন না। সেই কারণেই আমি মনে করি আর কি আলাপটা শেষ হয় নাই, ঐক্যমত্য কমিশনের ঘাটতি আছে, সে আলাপটা পরিপূর্ণ করে আপনি আলাপটা শেষ করেন। শেষ করে প্রয়োজনে সাংবিধানিক সংসদীয় উপায়ে যান, অন্য কোনো উপায়ে যান এখন, কিন্তু আপনি অসম্পূর্ণ আলাপের মধ্য দিয়ে যদি সম্পূর্ণ করেন এবং এটা যদি প্রক্রিয়া ঠিক না থাকে, তাহলে রেজিম পারসেপশান যে সবসময় একই রকম থাকবে এটা কিন্তু না। আপনি যদি টেকসই করতে চান আলাপটাকে, আপনি যদি পরিবর্তনটাকে টেকসই করতে চান, আপনাকে কিন্তু প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া দরকার। না হলে কিন্তু 1টা 2টা 5টা রেজিম পরে যারা আজকে ওন করছে তারাও কিন্তু অনেকে ডিজন করে বসতে পারে যে না এটা পরিবর্তন লাগবে। সুতরাং আপনি টেকসই সংস্কারে যান, সংস্কার লাগবে, টেকসই সংস্কারে যান। জি ডক্টর ইজাজ স্যার, আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি অনেকগুলো বলেছেন যে সরকারকে এই তেল নিয়ে যে তেলেস্মাতি, এখান থেকে বাঁচার আর কি কি সাজেশন দিতে পারেন, যেটা আপনার কাছ থেকে একটু শুনে আমরা শেষ করবো আমাদের সময়। ধন্যবাদ। ওই জাস্ট উনি একটা কথা প্রথমে বলেছেন, ওটা যথার্থই বলেছেন যে আমাদের যেই ইয়েটা হয়, যেই কনডেন্সের থেকে যে তরল জিনিসটা পাই, ওইটার সাথে প্রসেস করে HOBC বলে হাই অকটেন ব্লেন্ডিং কম্পাউন্ড একটা দিতে হয়, কিনে আনতে হয়। হ্যাঁ, তো ওইটা অবশ্য অতখানি লাগে না। ওইটা অকটেন যেটা কিনে উঠেছে সরাসরি কিনে নিয়ে আসি, বাট পেট্রোলটা আর আমাদের নিজস্ব যে অকটেন, ওইটার মধ্যে ওই কেমিক্যালটা দিতে হয়, তাহলে ওইটা ইয়ে হয়। বাট ওইটা অত সিরিয়াস কিছু না, এটা আমরা করতে পারি। দেখেন, আমরা যে লাস্ট কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা সাংঘাতিক রকমের আমদানি নির্ভর একটা দেশ হয়ে যাচ্ছি। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের এনার্জির সবের মধ্যে 60% আমরা ইম্পোর্ট করি। এবং দেখেন, আমরা কিন্তু গ্যাস আবিষ্কার করার চেষ্টা করছি, কিন্তু পারি নাই। এই গত 3 বছর হয়ে গেছে প্রায়। হ্যাঁ, আমি বলছি না পারবো না, বাট একটা ঝুঁকি আছে ওখানে যে আমরা নাও পেতে পারি। তার মানে অলরেডি আমরা 60%, এবং প্রতি বছর আমার হিসাবে আসে 5% করে আমরা বেড়ে যাচ্ছে। তার মানে আরও 8 থেকে 10 বছরে আমরা 100% আমরা আমদানি নির্ভর হয়ে যাব। তার মানে আমাদের দেশে কোনো এনার্জি নাই, আমাকে সম্পূর্ণটা আনতে হচ্ছে। তাহলে দেখেন কতখানি ঝুঁকি। তো আমি যদি 100% ইয়েতে থাকি, তাহলে ওয়ার্ল্ডে একটু কিছু এদিক ওদিক হলেই আমাদের অবস্থা গিয়ে। সো আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কিভাবে এইটা কমাতে পারি। এখানেই নবায়নযোগ্য বিদ্যুৎ এবং নবায়নযোগ্য শক্তির কথা চলে আসে। তো ওইটা কিন্তু আমরা খুবই অবহেলা করেছি, নিজস্ব গ্যাসটাও অবহেলা করেছি, ওইটাও আমাদের করতে হবে। এবং আমরা যেটাকে এনার্জি কনজারভেশন, এনার্জি এফিসিয়েন্সি বলি, এগুলাকে আনতে হবে। আমাদেরকে ভবিষ্যতে এনার্জি কম ব্যবহার করতে হবেই, কিন্তু কেমন আমরা কম ব্যবহার করব, যাতে করে আমরা যেটা এনার্জি সার্ভিস যেটা চাই ওইটাই কমাবো না, কিন্তু দক্ষ প্রযুক্তি এবং কনজারভেশন এমন করে ব্যবহার করব, কৃচ্ছতা সাধন সব কিছু, যে আমি যেটা চাই সেটা পাবো, কিন্তু আমার অতখানি এনার্জি লাগবে না। সো এইটাই বলছি। তো এখন যদি কোনো একটা ফিউল যদি আমার হয় যে এটা আমার দেশে কিছুই নাই,
আমি যে তাহলে কোনো তো সময় তখন অবশ্যই আমাকে একটু এদিক সেদিক হয়ে গেলেই হ্যাঁ, তো আমাদের আর আমাকে এটাকে কোনো উপায় এটার থাকবে জন্য না। একটা রিজার্ভ রাখতে হবে, ওই রিজার্ভের উপরে প্ল্যানিং করতে হবে যাতে করে ওইটার এবং অপচয় অফকোর্স কমাতে হবে। হ্যাঁ, একদিকে অপচয় কমানো হচ্ছে দাম সাংঘাতিক রকম বাড়ায় দেয়, তারপরে সেটা তো ইকোনমির উপরে একটা এফেক্ট করবে। ধন্যবাদ। প্রাইভেট কারের সংখ্যাটা আমাদের কমাইয়া নিয়ে আসতে হবে এমনিও, আমাদের এটা বিরাট সমস্যা তৈরি করছে। এখন তো এটা প্রয়োজনও অনেকের না জন্য না, আপনি আসলে। পাবলিক ট্রান্সপোর্টকে অ্যাভেলেবল করেন, সেটা তো হচ্ছে না, সরকার তো সেটা সেটা করতে আমাদের পারছে না। পলিসিতে যেতে হবে। চায়নায় ওরা 30% ওদের পেট্রোল টোট্রোল এগুলো কমিয়ে দিয়েছে ইলেকট্রিক ভেহিকেল করে। Electric BYD vehicle। একটা কোম্পানি জি, আছে না, BYD বাংলাদেশেও এখন এটা 30% ওরা কমাই দিয়েছে। জি, জি। আর পাকিস্তানও রিসেন্টলি ওরা এমন রিনিউয়েবল এনার্জি করেছে না 2 বছরে, ওরা সারা ওয়ার্ল্ডে একটা এক্সাম্পল হিসাবে হয়ে গেছে যে এত কুইকলি তারা করলো কি করে, এবং তারা তাদের ন্যাচারাল গ্যাস কি বলে এলএনজি ইম্পোর্ট কমিয়ে দিয়েছে $5 বিলিয়ন। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর ইজাজ হোসেন, কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল অন্য কোনো বিষয়, অন্য কোনো অতিথি নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।